ছাত্রলীগেররা তারা সব জামাতকে ভোট দিয়ে জামাতকে সমর্থন করছে। তারা কোনোভাবে বিএনপিকে তো সমর্থন করতে পারে না। সুতরাং এখন জাতীয় নির্বাচনেও তারা সেটা চেষ্টা করবে, তবে সন্ত্রাস করে তারা নির্বাচন পণ্ড করে দেবে সে ধরনের ক্ষমতা থাকলে ওই যে 4-5 জন আওয়ামী লীগের রাত 3টার সময় স্লোগান দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দৌড়িয়ে পালিয়ে যায়, জামাত ইসলামী করছে বলে আমি মনে করি। কারণ তাদের যে ওই যে বাড়ি বাড়ি গিয়ে টেলিফোন এনআইডি কার্ড নাম্বার নেওয়া এবং জনগণ বাধা দেয়াতে মিরপুরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে জনতার উপর আক্রমণ করেছিল। একটা সশস্ত্র সন্ত্রাসী দল হচ্ছে জামাতে ইসলামী। এখানে বিরাট ধরনের একটা মিথ্যাচারী ভূমিকা পালন করেছে জামাত নেতৃবৃন্দ। তারা বুঝতে পারেনি যে এটা ব্যাকফায়ার করবে, মানে গার্মেন্টের শ্রমিকের মহিলা শ্রমিকরাও ঝাড়ু নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করবে, এটা শফিকুর রহমানের মাথায় ঢোকেনি। টাইম ম্যাগাজিন যেটা বলে দিয়েছে আসল কথা, যে এখন বাংলাদেশের 70% লোক বিএনপিকে সমর্থন করে আর মাত্র 19%, 20%-20%-এরও কম মানুষ জামাতের সমর্থক। টাইম ম্যাগাজিন তো এখানে কোনো জামাত বিএনপির পয়সা খেয়ে লেখাটা লিখছেন না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় তাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে সহিংসতা ও নির্বাচন পণ্ড করার চেষ্টা করে, সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন কমিশনের প্রস্তুতি কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন কিনা? আমি তো থিওরিটিক্যালি বাংলাদেশ সরকারের যথেষ্ট শক্তিশালী, আমাদের 10 ডিভিশন আর্মি আছে, তার চাইতেও বেশি বিজিবি এবং পুলিশ আছে। তাদের নিয়োজিত করলে এই যে বেআইনি অস্ত্র যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে যে অস্ত্র রয়েছে, পুলিশের কাছে যে অস্ত্র রয়েছে, সেটা দিয়ে তারা সমূলে তাদের উৎখাত করতে পারবে, ট্যাকেল করতে পারবে। তারা কোনো রকম ভাবে নির্বাচন ভণ্ডুল করতে পারবে না। এবং আওয়ামী লীগের যে অলিখিত যেটা ঘটছে, যেমন ডাকসু রাকসু চাকসু নির্বাচনে যেটা দেখছি, ছাত্রলীগেররা তারা সব জামাতকে ভোট দিয়ে জামাতকে সমর্থন করছে। তারা কোনোভাবে বিএনপিকে তো সমর্থন করতে পারে না। সুতরাং এখন জাতীয় নির্বাচনেও তারা সেটা চেষ্টা করবে, তবে সন্ত্রাস করে তারা নির্বাচন পণ্ড করে দেবে সে ধরনের ক্ষমতা থাকলে ওই যে 4-5 জন আওয়ামী লীগের রাত 3টার সময় স্লোগান দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দৌড়িয়ে পালিয়ে যায়। ওরা জানে তারা জনধিকৃত। 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রত্যেকটা ইট খুলে নিয়ে যাওয়া হয়েছে, শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে লোকজন সেখানে পেচ্ছাপ করেছে। সুতরাং আওয়ামী লীগেরা তো আর যাই হোক উন্মাদ বা পাগল নয়, তারা জানে তাদের কোনো জনসমর্থন নেই, সুতরাং তারা কোনো গন্ডগোল করতে সাহস পাবে না। গন্ডগোল যদি কেউ করে সেটা জামাত ইসলামী করবে, যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই বাড়ি বাড়ি মহিলারা, নেকাব পরা মহিলারা গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, টেলিফোন নাম্বার নিচ্ছে, নিয়ে তাদেরকে টাকা পয়সা ঘুষ দেবে সেই প্রচেষ্টা। আমি মনে করি ইলেকশন কমিশনকে যে কি উপহার দেওয়ার জন্য এই যে তাদের টেলিফোন নাম্বার বিকাশ নাম্বার চাওয়া হচ্ছে, যারা যারা এটা কিন্তু ধরা সম্ভব। এটা 3 দিন চেষ্টা করলেই কাদের কারা কারা পয়সা দিতে চেয়েছিল একেবারে কোমরে দড়ি দিয়ে গ্রেপ্তার করা যায়, এবং এক একজনকে 20-25-30 বছরের জেল দিয়ে দেন, তাহলে দেখবেন এ ধরনের পুনরাবৃত্তি হবে না। সুতরাং জামাত ইসলামী করছে বলে আমি মনে করি, কারণ তাদের যে ওই যে বাড়ি বাড়ি গিয়ে টেলিফোন এনআইডি কার্ড নাম্বার নেওয়া এবং জনগণ বাধা দেয়াতে মিরপুরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে জনতার উপর আক্রমণ করেছিল। একটা সশস্ত্র সন্ত্রাসী দল হচ্ছে জামাতে ইসলামী। এর সঙ্গে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নেই, এবং এরা ফ্যাসিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির অনুসারী বলে মৌলানা মওদুদী তার বইতে লিখে গেছেন একাধিকবার। সেটাই হচ্ছে মওদুদীর বই কিন্তু পড়ানো হয় জামাত ইসলামের ক্যাডারদেরকে। জামাত ইসলামী প্রধান সেদিন একটা মিথ্যাচার করলেন যে ছাত্র শিবির, ইসলামের ছাত্র শিবিরের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। আমি খুব অবাক হলাম যে উনি কিভাবে এটা অস্বীকার করলেন। জামাত আর শিবির তো একই জিনিস। শিবির যখন বড় হয়, ছাত্রত্ব চলে যায়, তখন ওরা আমাদের জামাত ইসলামীতে জয়েন করে। তো জামাত ইসলামী প্রচন্ড রকম মিথ্যাচার করছে, এবং এই যে টুইটের ব্যাপারটা, আমি মনে করি এখানে বিরাট ধরনের একটা মিথ্যাচারী ভূমিকা পালন করেছে জামাত নেতৃবৃন্দ। তারা বুঝতে পারেনি যে এটা ব্যাকফায়ার করবে।
মানে গার্মেন্টের শ্রমিকের মহিলা শ্রমিকরাও ঝাড়ু নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করবে, এটা শফিকুর রহমানের মাথায় ঢোকেনি। তাই 9 ঘন্টা সময় লেগেছে এর প্রতিবাদ করতে। মিথ্যা কথা বলে যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, 45 মিনিটে সেটা আমরা রিকভার করেছি। এটা আমি মনে করি 2026 সালের সবচাইতে বড় মিথ্যা কথা। এখন মিথ্যাচার দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না, এবং সোশ্যাল মিডিয়া দিয়ে নির্বাচন জয়লাভ করা যাবে না। তো আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যক সিট পেয়ে প্রায় 2/3 মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর তাজ হাশমি। তাজ হাশমি, আপনি জানেন একেবারে সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জি, আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আমি তারেক রহমান সম্বন্ধে অনেক সন্দিহান ছিলাম যে উনি 17 বছর বেলাতে আছেন। আমি ক্রিটিসাইজও করেছি। আমি ওনার সঙ্গে দেখা করেছি 29শে আগস্ট 2025 সালে লন্ডনে। আমার তার সম্বন্ধে ধারণা ছিল যে উনি খুব পলিটিক্যালি ম্যাচিউর না, কি বলবেন। আই ওয়াজ হাইলি ইমপ্রেসড। আমি কি বলবো, একটা প্লেজেন্ট সারপ্রাইজ হয়েছে। উনি এত সুন্দর কথাবার্তা বলেছেন। আমি বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, উনি বলছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না, আমরা চাই আওয়ামী লীগ মুসলিম লীগের মতোই নিজেরাই বিলুপ্ত হয়ে যায়। কেননা উনি বলছিলাম দল আমরা ভাঙতে চাই না, তারপরে তারা জনপ্রিয়তা থাকলে তারা নির্বাচন করবে। তারেক রহমানের ইন্টারভিউটা খুবই ইমপ্রেসিভ, এবং টাইম ম্যাগাজিন যে অবজেক্টিভলি তারা তো বলেছে প্রডিগাল সান, প্রডিগাল শব্দটা একটু আপত্তিকর। তারপরে বলেছে তাকে অনেকেই টিটকারি মেরে খাম্বা তারেক বলে। এই ধরনের কথাবার্তা বলার পরে টাইম ম্যাগাজিন যেটা বলে দিয়েছে আসল কথা, যে এখন বাংলাদেশের 70% লোক বিএনপিকে সমর্থন করে, আর মাত্র 19% 20%এরও কম মানুষ জামাতের সমর্থক। টাইম ম্যাগাজিন তো এখানে কোনো জামাত বিএনপির পয়সা খেয়ে লেখাটা লিখছেন না, একজন আমেরিকান নাগরিক সাদা চামড়ার লোক, কোনো বাঙালি বা ভারতীয় এখানে রিপোর্ট করছেন না। সুতরাং টাইম ম্যাগাজিন খুবই প্রেস্টিজিয়াস, তারা অবজেক্টিভ এই রিপোর্টটা করেছে। এবং তারেক রহমান যে কথাবার্তাগুলো ওরা বলেছেন খুবই যুক্তিসঙ্গতভাবে, একজন স্টেটসম্যান হিসাবে, একজন ম্যাচিওর রাজনীতিবিদ হিসাবে উনি কথাবার্তা বলেছেন। আমি মনে করি তারেক রহমানের কথাবার্তা, তার যে সিভিলিটি, তার ভদ্রতা, এবং কাউকে গালাগালি না করার যে সংস্কৃতি উনি তার মার কাছ থেকে পেয়েছেন, বাবার কাছ থেকে পেয়েছেন, আমি মনে করি তারেক রহমান ইজ এ গুড চয়েস ফর বিএনপি। ডক্টর হাশমি, আপনি কি একটু বলবেন, যখন বাংলাদেশের ভেতর থেকেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার ব্যাপারে প্রশ্ন আছে এবং নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, যদিও বাংলাদেশ সরকার বলছে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তখন ভারতের কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত কি কেবল একটি প্রশাসনিক ব্যবস্থা, নাকি এর মাধ্যমে তারা কোনো কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে? নির্বাচনের প্রাক্কালে এমন একটি পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভুল বা নেতিবাচক বার্তা ছড়াতে পারে কিনা? অবশ্যই। ভারত তো আমাদের একমাত্র শত্রু দেশ, এতে কোনো সন্দেহ নেই। যারা বুঝবেন না তারা এখনো মায়ের পেটে আছেন। ভারত কোনোদিনও চাইবে না এখানে একটা ভারত বিরোধী শক্তি ক্ষমতাধিষ্ঠ হোক। এবং ইদানিং আমি কালকে একটা প্রোগ্রাম করেছি, চীনের কাছ থেকে যে বাংলাদেশ J-10 EC প্লেন কিনেছে, 20টা ফাইটার বোমার, অল পারপাস বোমার ফাইটার, যেটা খুবই উন্নত ধরনের, যে প্লেন ব্যবহার করে পাকিস্তান ভারতের 6টা না 7টা রাফায়েল এবং মিগ প্লেন ধ্বংস করেছিল কয়েকশো কিলোমিটার দূরের থেকে। বাংলাদেশ পেতে যাচ্ছে 20টা, এই 2027 সালের ভিতরে চলে আসবে, এবং এর জন্য 10 বছরের ঋণে তারা এটা কিনবে, এবং পাইলটদেরকে বিনা পয়সায় চীন ট্রেনিং করবে। তারপরে যেখানে চট্টগ্রামে যেখানে স্পেশাল ইকোনমিক জোন বানিয়ে ভারতকে যে শেখ হাসিনা সরকার 2015 সালে জমি দিয়েছিল, সেই জমিটা ভারতের কাছ থেকে নিয়ে
চীনকে দেয়া হচ্ছে এবং চীন সেখানে ড্রোন তৈরি করবে এবং বাংলাদেশের ড্রোন টেকনোলজি সাপ্লাই করবে। কারণ বাংলাদেশ এখন চীনের কাছে সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। নাম্বার 1 হচ্ছে পাকিস্তান, নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ। কারণ চীন বঙ্গোপসাগরে তাদের একটা বন্দর বানাতে চায়। কেন ওই যে মানে মালাক্কা স্ট্রেট দিয়ে, মালাক্কা প্রণালী দিয়ে যে রাস্তা চীনের বন্দরগুলোতে যাওয়ার জন্য, সেটা বিপদ সংকুল। কারণ ওখানে জাহাজ যদি ডুবিয়ে দেয় তাহলে চীনের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি, তেল এবং অন্যান্য সামগ্রী আনা নেওয়া বন্ধ হয়ে যাবে। সুতরাং চীন পাকিস্তানে করেছে গোয়াদর বন্দর, গোয়াদর দিয়ে তারা সিনকিয়ানে পর্যন্ত যায় কারাকোরাম হাইওয়ে দিয়ে, কিন্তু ওটা শীতকালে বরফের জন্য বন্ধ থাকে প্রায় 3 মাস বা বেশি। এই জন্য বঙ্গোপসাগরে একটা বন্দর যে চীনের জন্য অপরিহার্য লাগবেই। যে জন্য মিয়ানমারে তারা একটা চীনপন্থী সরকার এখন খুবই সুপ্রতিষ্ঠিত। আর মাঝখানে যে আরাকান আর্মি মার্কিন পন্থী, তারা চেষ্টা করেছিল যে মিয়ানমারের সরকার উৎখাত করবে, সেখানে চীন বহু ডিভিশন সৈনিক নিয়ে এসে, সৈন্য এনে মিয়ানমার তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র করে মার খেয়েছে, ভারতও মার খেয়েছে। সুতরাং ভারত এখন বাংলাদেশের ব্যাপারে তাদেরকে এখন দুশ্চিন্তায় পড়তে হবে। চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয়, তখন ভারত বাংলাদেশ আর বন্ধু দেশ হিসাবে তাদের কোনো সাহায্য করবে না, বা চীনকে তারা সাহায্য করবে বলেই ভারতীয় স্ট্র্যাটেজিস্টরা মনে করেন। সুতরাং বাংলাদেশ এখন খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। 1971 সালে এখানে পাকিস্তান আর্মির মাত্র 3 ডিভিশন সৈন্য ছিল, 45,000 ফাইটিং ট্রুপস। এখন সেখানে আমাদের 1.5 লক্ষ আর্মি রয়েছে, এবং আর তার চাইতে বেশি বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন রয়েছে এবং জনগণ রয়েছে। সুতরাং ভারত এখানে যুদ্ধ করতে হলে তাকে এই 10 ডিভিশন সৈন্যের জন্য তাকে 20 ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে অ্যাগ্রেসর হিসাবে। যারা আক্রমণ করে তাদের সংখ্যা কমসে কম ডবল হতে হয়। তো এত সৈন্য ভারতের কাছে নেই। চীনের বর্ডার এবং পাকিস্তান বর্ডারকে অরক্ষিত রেখে বাংলাদেশে ভারত 20 ডিভিশন সৈন্য মোতায়েন করতে পারবে না, 3 লক্ষ সৈন্য। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এখন নিশ্চিত ভারত এটাকে নিয়ে নিতে পারবে না। ভারতীয় হেজেমনি এখানে কোনোদিন এস্টাবলিশ হবে না। সুতরাং বাংলাদেশের এখন সুসময়। এবং আমি মনে করি একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। তার বিরুদ্ধে এখন কাজ করে যাচ্ছে জামাতে ইসলামী, যারা মানুষের সমান অধিকারে বিশ্বাস করে না, নারী পুরুষের বিভেদে যারা বিশ্বাস করে। আমি মনে করি এই টুইট কম করে হলেও অনেক মহিলা ভোটার তারা হারিয়েছে অলরেডি। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।